ভাবুন তো, পরিচিত আর নিরাপদ জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে কেউ যদি সোজা পাড়ি জমায় ভয়ঙ্কর এক অজানার উদ্দেশ্যে। ঠিক এই রোমাঞ্চকর বিষয়টা নিয়েই আমাদের আজকের আলোচনা। হারমান মেলভিলের কালজয়ী সাহিত্যকর্ম মোবি ডিকের শুরুর দিকের অধ্যায়গুলোর এই বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। মূল বইয়ের উপর ভিত্তি করে আজ আমরা দেখব কিভাবে মানুষ ডাঙার একঘেয়ে জীবন ছেড়ে সাগরের ভয়ঙ্কর রূপের দিকে পা বাড়ায়। তো চলুন আর দেরি না করে এই মহাকাব্যের গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই এই দারুণ ছবিটার দিকে একটু নজর দিন। ম্যানহ্যাটেনের মতো একটা কোলাহলপূর্ণ আর জেটি দিয়ে ঘেরা শহর থেকে এই বিশাল জাহাজগুলো মানুষদের দূরে নিয়ে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। এগুলো কিন্তু কেবল কাঠ দিয়ে বানানো কোনো সাধারণ নৌকা নয়, এগুলো হলো এক একটা প্রবেশদ্বার। এই জাহাজগুলোই স্থূল জগৎ থেকে মানুষকে এক বিশাল এবং রহস্যময় জলজগতের দিকে টেনে নিয়ে যায়। একটু ভেবে দেখুন তো, কি এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করে এই অজানার উদ্দেশ্যে পা বাড়ানোর মুহূর্তে। বিশ্ব সাহিত্যের অন্যতম আইকনিক এবং বিখ্যাত একটি লাইন দিয়ে এই উপন্যাসের শুরু, আমাকে ইসমাইল বলে ডাকবেন। এই বর্ণনাকারীর কথা শুনলে মনে হয় তার আত্মায় যেন স্যাঁতসেঁতে বিষণ্ণ এক নভেম্বরের মেঘ ভর করে আছে। তার এই সহজ সরল কথার আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত বিষণ্ণতা, আর তার সাথে ডাঙার জীবন ছেড়ে নতুন কিছুর খোঁজে বেরিয়ে পড়ার এক অদম্য ইচ্ছা। এখন এখান থেকেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে। এই যে ডাঙার এত নিরাপত্তা, এত নিশ্চিন্ত জীবন, সেটা ছেড়ে মানুষ কেন গভীর সমুদ্রে দানবদের সন্ধানে ছুটে যায়? মহাসাগরের সাথে মানুষের এই যে একটা গভীর ঘোর বা জলের যে একটা অমোঘ চৌম্বকীয় আকর্ষণ, এটা আসলে কি? কেন বারবার সেই উত্তাল ঢেউ আমাদের ডাকে? ইসমাইল কিন্তু খুব অদ্ভুত আর দারুণ কিছু কারণ দেখিয়েছেন এর উত্তরে। তিনি বলছেন, হতাশা থেকে মুক্তির জন্যই তিনি একজন সাধারণ নাবিকের কঠোর জীবনকে বেছে নিয়েছেন। ব্যাপারটা অনেকটা এমন যে ডাঙার জীবনে হতাশ হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার বদলে সাগরের খোলা বাতাস এবং জাহাজের সামনের দিকে ডেকে কাজ করাটা তার কাছে অনেক বেশি স্বাস্থ্যকর মনে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সেই বিশাল রহস্যময় তিমির প্রতি তার এক অপ্রতিরোধ্য কৌতূহল। কিন্তু ডাঙা ছাড়ার আগে লেখক আমাদের পরিচয় করিয়ে দেন এক অদ্ভুত সাব লাইব্রেরিয়ানের সাথে, যে কিনা ইতিহাস ঘেটে তিমির ব্যাপারে বিশাল এক তথ্যের পাহাড় জমিয়েছে। মজার ব্যাপার হলো, এখানে তিমি বা হোয়েল শব্দটার ব্যুৎপত্তিও দেখানো হয়েছে, যা এসেছে HVAL থেকে, মানে হলো গোলাকার বা ঘূর্ণায়মান কিছু। এখানে তিমিকে কিন্তু শুধু একটা সাধারণ সামুদ্রিক প্রাণী হিসেবে দেখানো হয়নি, বরং একে একটা পৌরাণিক এবং ঐতিহাসিক শক্তির রূপ দেওয়া হয়েছে। এই লাইনটা দেখুন, জেনেসিস থেকে নেওয়া। আসলে এই অতিকায় প্রাণীটি হল এক মহাজাগতিক আতঙ্কের প্রতীক। প্রাচীন ধর্মগ্রন্থ থেকে শুরু করে শেক্সপিয়ারের সাহিত্য, সব জায়গাতেই এর উল্লেখ রয়েছে। এটা যাত্রার শুরুতেই পাঠকদের মনে একটা গভীর এবং ভীতিকর পরিবেশ তৈরি করে দেয়, যেন বোঝানো হচ্ছে আমরা সাধারণ কোনো যাত্রায় বের হচ্ছি না। এরপর গল্পের পটভূমি বেশ জমে ওঠে। কনকনে শীতের এক শনিবার রাতে ইসমাইল নিউ বেডফোর্ডে এসে পৌঁছান, আর থাকার জন্য এমন এক সরাইখানা বেছে নেন যার নাম দ্য স্পাউটার ইন, আর এর মালিকের নাম হল পিটার কফিন। নামের মধ্যেই যেন একটা অশুভ ইঙ্গিত লুকিয়ে আছে, তাই না? চারপাশের এই অন্ধকার, কনকনে শীত আর স্যাঁতসেঁতে পরিবেশ আসন্ন বিপদের এক নীরব পূর্বাভাস দিয়ে যায়। এই হাড় কাঁপানো শীতের তীব্রতা বোঝাতে লেখক একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, ইউরোক্লেডন। এই কনকনে ঝোড়ো হাওয়া আসলে কেমন তা পুরোপুরি নির্ভর করে আপনি কোথায় আছেন তার উপর। আপনি যদি নিরাপদে ঘরের ভেতর আগুনের পাশে বসে পা গরম করেন, তবে এই হাওয়া আপনার কাছে কাব্যের মতো মনে হতে পারে। কিন্তু আপনি যদি বাইরে লাজারাসের মতো অসহায়ভাবে আটকে থাকেন, তাহলে এটা আক্ষরিক অর্থেই প্রাণঘাতী। এখানে এসে গল্পের টোনটা হঠাৎ করেই দারুণ একটা মোড় নেয়। মনের ভয় আর বাস্তবের চরম হাস্যকর একটা বৈপরীত্য আমরা এখানে দেখতে পাই। ইসমাইল তো ভাবছিলেন তার রুমমেট হবে এক বন্য নরখাদক, যার হাতে থাকবে ধারালো কুঠার। তিনি ভয়ে সারা রাত তটস্থ ছিলেন, কিন্তু বাস্তবে কুইকোয়েগ নামের সেই উল্কিয়াকা মানুষটি ছিলেন অবিশ্বাস্য রকম ভদ্র। সে তার অস্ত্রটি সুন্দর করে সরিয়ে রেখে নিজের বিছানাটাই ইসমাইলকে ছেড়ে দেয়। কি অসাধারণ একটা উপলব্ধি, তাই না? এই চমকপ্রদ উপলব্ধিটি তাদের দুজনের মধ্যে এক অপ্রত্যাশিত বন্ধুত্বের সূচনা করে। এটা দারুণভাবে প্রমাণ করে যে মানুষের শালীনতা এবং মানবিকতা যে কোনো বাহ্যিক রূপ, সাংস্কৃতিক পার্থক্য বা কাঠের তৈরি অদ্ভুত মূর্তির উপাসনা করার চেয়েও অনেক অনেক ঊর্ধ্বে। সত্যিকারের মানবিকতা যে কোনো ছদ্মবেশেই থাকতে পারে। এবার এই তালিকাটার দিকে খেয়াল করুন। নিউ বেডফোর্ড যেন পুরো পৃথিবীরই একটা ছোট সংস্করণ। এখানে চরম বৈচিত্র্য। ভারমন্টের পাহাড় থেকে আসা শক্ত সমর্থ আনকোরা তরুণ থেকে শুরু করে বিদেশি দ্বীপের আদিবাসী, আবার তিমির তেলের টাকায় ফুলে ফেপে ওঠা বিরাট ধনী অভিজাত শ্রেণী, সবাই এক জায়গায়। এই শহরের রাস্তাগুলো মূলত সমুদ্রের বুক থেকে ছিনিয়ে আনা সম্পদে তৈরি, আর এখানেই বিশ্বের সব প্রান্তের মানুষের মিলনমেলা।
তবে এই হাস্যরস বা বৈচিত্র্যের গল্প খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করেই আমরা আবার সেই অস্তিত্বগত আতঙ্কের দিকে ফিরে যাই। ঝড়ো আর মেঘাচ্ছন্ন একদিনে নাবিকরা স্থানীয় একটা চ্যাপেল বা উপাসনালয়ে জড়ো হয়। অজানার উদ্দেশ্যে ভয়ঙ্কর সেই যাত্রা শুরু করার আগে এটাই যেন তাদের শেষ আশ্রয়স্থল, যেখানে তারা জীবনের চরম সত্যের মুখোমুখি বসে প্রার্থনা করে। চ্যাপেলের দেয়ালে লেখা এই কথাগুলো তিমি শিকার শিল্পের রূঢ় বাস্তবতাকে আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট করে দেয়। এই স্মৃতিস্তম্ভগুলো সেই সব মানুষদের কথা স্মরণ করিয়ে দেয়, যাদের মৃতদেহ কোনো নির্দিষ্ট কবর ছাড়াই অনন্তকালের মাঝে সাগরের বুকে হারিয়ে গেছে। সাগরের নির্মম শক্তির এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আর ঠিক তখনই প্রবেশ করেন চ্যাপলেন, ফাদার ম্যাপল। তিনি এমন একটা মিম্বারে ওঠেন যেটা দেখতে হুবহু একটা জাহাজের সামনের অংশের মতো। শুধু তাই নয়, ওপরে উঠে তিনি দড়ির মইটা টেনে তুলে নেন। এই যে মই টেনে নিজেকে আলাদা করে নেওয়া, এটা মূলত পার্থিব জগৎ থেকে তার আধ্যাত্মিক প্রত্যাহারের একটা ভীষণ শক্তিশালী প্রতীক। এরপর ফাদার ম্যাপল তার সেই বিখ্যাত বজ্রগম্ভীর ধর্মোপদেশ দেওয়া শুরু করেন। তিনি জোনাহার কাহিনী শোনান। এখানে একজন পাপীর পতনের ধাপগুলো খুব সুন্দর করে ধাপে ধাপে দেখানো হয়েছে। কিভাবে সে কাপুরুষের মতো ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যায়, জাহাজের অন্ধকারে লুকিয়ে থাকে, আর শেষে গভীর সমুদ্রের ঘূর্ণায়মান গর্বে নিক্ষিপ্ত হয়। এটা শুধু জোনাহার গল্প নয়, এটা আসলে প্রতিটা নাবিকের জীবনেরই এক রূপক কাহিনী। দেখতে দেখতে আজকের এই আলোচনা আমাদের একেবারে সমুদ্রের প্রান্তে এনে দাঁড় করিয়েছে। যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। কোন জিনিসটা মানুষকে এই পরিচিত পৃথিবীর সীমানা পেরিয়ে অজানা সেই ভয়াল দানব বা লেভিয়াথানদের ক্রমাগত অনুসন্ধান করতে বাধ্য করে? হয়তো সাগরের গভীরে তিমির অনুসন্ধান, আসলে মানুষের নিজের আত্মার গভীরে লুকিয়ে থাকা অদেখা সত্যেরই অনুসন্ধান। কি মনে হয় আপনার? ভাববেন কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।